নমস্কার। আজকে 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। অথচ আমরা যদি একটু লক্ষ্য করি, সারা দিনটা আজকের কোথাও একটা এই ধরনের বিষয় নিয়ে চর্চা বা আলোচনা সভা হলো না। অথচ এই গত মাসের 5ই জুন আমরা দেখেছি বিশ্ব পরিবেশ দিবস গেল। এই বিশ্ব পরিবেশ দিবসের দিনে ভারতবর্ষের কোথাও না কোথাও প্রত্যেকটা গ্রাম থেকে শহর বা শহরাঞ্চলের যে কোনো সরকারি, বেসরকারি বা কোনো এনজিওর মাধ্যমে প্রকৃতি বাঁচানোর জন্য, পরিবেশ বাঁচানোর জন্য বৃক্ষরোপণ বা বিভিন্ন রকমের পলিথিন মুক্ত করার একটা প্রয়াস আমরা করেছি। আমি নিজেও করেছি, যাতে সাধারণ মানুষের মধ্যে এই জাগরণ আসে যে প্রকৃতিকে বাঁচানো না গেলে বা প্রকৃতির যে সমস্ত ব্যবস্থা আছে তাকে বাঁচানো না গেলে আমরা আগামী দিনে বাঁচব না। অর্থাৎ প্রকৃতিকে বাঁচানো এই কারণেই আমরা বাঁচার জন্য। এছাড়া 21শে জুনও দেখেছি গোটা বিশ্বে যোগ দিবস পালন হলো। সেখানে ভারতবর্ষ যোগ গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য কিভাবে সমস্ত জায়গায় প্রয়াস করা হলো, মানুষের মধ্যে জাগরণ তৈরি করার চেষ্টা করা হলো যে যোগ হলো আসল নিরোগ রাখার প্রধান অস্ত্র। অর্থাৎ প্রত্যেকটা মানুষের যোগ করার বিশেষ প্রয়োজন আছে, সবটাই মানুষের বাঁচার জন্য। তাহলে এই জনসংখ্যা বিস্ফোরণ নিয়ে কেন কোনো এখনো পর্যন্ত দেখলাম না যে কোথাও এই ধরনের সিরিয়াসনেস ব্যবস্থা করেছে বা আলোচনা হচ্ছে, সভা হচ্ছে করে সরকারি বেসরকারি, কোথাও দেখলাম না। একটা পরিসংখ্যান দিলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে জনসংখ্যা বিস্ফোরণ যে কতটা ভয়ঙ্কর, বিশেষ করে ভারতবর্ষের ক্ষেত্রে আপনি নিজেই বুঝতে পারবেন। গোটা বিশ্বে এই মুহূর্তে 800 কোটি মানুষের বসবাস। এই 800 কোটির মধ্যে শুধু ভারতবর্ষে এমন খারাপ অবস্থায় আছি আমরা যে শুধু ভারতবর্ষে 150 কোটি মানুষের বসবাস। যদি পার্সেন্টেজের হিসাবে আমরা দেখি, গোটা বিশ্বের যে জনসংখ্যা তার 20% জনসংখ্যা শুধু ভারতবর্ষে। আর গোটা বিশ্বের যে মানুষের থাকার জন্য যে বাসস্থান, থাকার জন্য যে জমি প্রয়োজন, তার মাত্র 2% জমি ভারতবর্ষে আছে। আর 20% জনসংখ্যা বিশ্বের নিয়ে আমরা ভারতবর্ষে বসবাস করছি। আর মানুষের জীবন বাঁচানোর জন্য যে প্রধান যেটা প্রয়োজন, জল, সেই জল গোটা বিশ্বের শুদ্ধ পানীয়, মানুষের পানীয় যে জল মানুষের খাবার জন্য মাত্র ভারতবর্ষে 4% বেঁচে আছে। অর্থাৎ ভারতবর্ষের যে মানুষের কি অবস্থা আগামী দিনে আসতে চলেছে, কি ভয়ঙ্কর দিন আসতে চলেছে, যদি না আমরা এখন থেকে সিরিয়াস না হই, তাহলে আগামী দিনে আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচানো তো যাবেই না, মহামারীর রূপ নিতে পারে, খাদ্যাভাব নিতে পারে, অভাব হতে পারে। আরও একটা পরিসংখ্যান আপনাদের দিই, আরও পরিষ্কার হয়ে যাবে যে ভারতবর্ষে প্রত্যেকটা দিন প্রায় 9,000 করে শিশুর জন্ম হচ্ছে। আর এই সংখ্যাটা যদি 5 বছরে নিয়ে যাওয়া যায়, 16 কোটি জন্ম হচ্ছে শিশু ভারতবর্ষে শুধু। এই 16 কোটি 5 বছরের কথা আমি এই জন্য বলছি যে একটা সরকার যখন নতুন আসে, তার যে দায়িত্ব, প্রধান দায়িত্ব মানুষের রোজগার, খাওয়ার এবং তাদের বাসস্থান করে দেবার যে একটা সামাজিক পরিকল্পনার দায়িত্ব আছে। তো একটা সরকার 5 বছরের জন্য একটা পরিকল্পনা করে যে 2 কোটি মানুষকে ঘর দেওয়া হবে। সেই 2 কোটি ঘর ফুলফিল হতে হতে 5 বছর এসে যায়। দেখা যায় এই 5 বছরের মধ্যে 2 কোটি ঘর তো হলো, আবার নতুন করে 10 কোটির মতো মানুষের জন্ম হয়ে গেল। অর্থাৎ 2 কোটি মানুষ বাড়িঘর দর পেল, আর 5 কোটি মানুষের 10 কোটি মানুষ বেঘর হয়ে গেল। আরও কি না, যদি সরকার মানুষের রোজগারের ব্যবস্থার কথা ভাবে, তাহলে 5 বছরে মোটামুটি 2 কোটি মানুষের রোজগারের ব্যবস্থা করতে পারে। আর সেই রোজগার ফুলফিল করতে করতে 5 বছর এসে যায়। তাহলে দেখা যাচ্ছে 5 বছর পর আরও 10 কোটি মানুষের যে জন্ম হলো, 2 কোটি মানুষ রোজগার পেল, আর 10 কোটি মানুষ বেরোজগার হয়ে গেল। তাই আমাদের নিজেদের অন্তত সিরিয়াস হওয়া উচিত। প্রত্যেকটা মানুষ তার এরিয়ার যে জনপ্রতিনিধি আছে, যে সমস্ত নেতা মন্ত্রী আছে, তাদের কাছে সমাজের মাধ্যমে একটা চাপ সৃষ্টি করা, একটা মানুষকে জাগ্রত করা, তাদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা উচিত যে ইমিডিয়েট আমাদেরকে আপনাদের মাধ্যমে লোকসভায় পৌঁছে প্রধানমন্ত্রীর কানে অন্তত এইটুকু পৌঁছে দিন যে এই জনসংখ্যার যে রেশিও যে হারে বাড়ছে, যদি এই মুহূর্তে না কন্ট্রোল করা যায়, অর্থাৎ
হাম দো হামারা দো এই নীতি যদি না পলিসি আনা যায়, তাহলে আগামী দিনে ভারতবর্ষে মহামারী সৃষ্টি হতে পারে, দাঙ্গা হয়ে যেতে পারে, বেরোজগারের সংখ্যা এমন জায়গায় পৌঁছবে যে মানুষের মধ্যে ক্রাইমের সংখ্যা বেড়ে যাবে। ধরুন আপনার বাড়িতে 5-7 জন আছে, এই ধরনের যদি কন্টিনিউ করতে থাকি, তাহলে দেখা যাবে আমরা যেখানে বাসস্থান আছে সেই বাসস্থানের জন্য থাকার জন্য যে ঘরবাড়ি প্রয়োজন, তাহলে প্রকৃতি ধ্বংস করতে হবে। প্রকৃতিকে ধ্বংস করা মানে প্রাকৃতিক বিপর্যয় আসবে, আর সেই বিপর্যয় আমাদেরকেই ভোগ করতে হবে। মানুষের খাদ্যের জন্য প্রত্যেক দিনের যে খাদ্যের উৎপাদনের সংখ্যা, যে উৎপাদনের পরিস্থিতি তৈরি হয়, যে হারে মানুষ বাড়ছে, তাহলে মানুষ সেই উৎপাদন বাড়াতে গিয়ে অত্যাধিক রাসায়নিক প্রয়োগ করবে, এবং সেই রাসায়নিক প্রয়োগের ফলে খাদ্যের মাধ্যমে আমাদের শরীরে যে বিষক্রিয়া তৈরি হবে, তার জন্য যে ভয়ঙ্কর রোগের সৃষ্টি হবে, আমাদের কাছে না থাকবে টাকা পয়সা, না থাকবে সেই চিকিৎসা করার জন্য সুব্যবস্থা। তাই আমাদের প্রত্যেকের প্রয়োজন এই মুহূর্তে আমাদের সিরিয়াস হওয়া এবং সরকারের কাছে প্রেসার তৈরি করা, ইমিডিয়েট জনসংখ্যা কন্ট্রোল বিল আনা হোক। আরও ধরুন, মানুষের নিত্য প্রয়োজনে যে প্রাকৃতিক সংসাধনের প্রয়োজন, সেগুলোর তো অভাব হবেই। এছাড়া মানুষের গাড়ি বাড়ি যে হারে বাড়বে, আমরা যে হারে গাড়ি বাড়ি এই মুহূর্তে দেখছি, তাহলে আগামী দিনে যে যান বাড়বে, যানবাহনের সমস্যা তৈরি হবে, অর্থাৎ রাস্তা কম, গাড়ি ঘর বেশি, গাড়ি বাড়ি বেশি, তার জন্য যে সংখ্যা বাড়বে, সেই কারণে যে কার্বন ডাই অক্সাইড নিশ্চিত হবে, সেগুলো আমাদের জীবনের জন্য কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে, আমাদের রোগ যে সমস্ত হবে সেগুলো কতটা ভয়ঙ্কর হতে পারে একবার ভেবে দেখবেন। তাই ইমিডিয়েট আমাদের প্রত্যেকের প্রয়োজন যে ইমিডিয়েট আমাদের জনসংখ্যা বিল এনে আমাদের প্রত্যেকের আগামী প্রজন্মকে বাঁচিয়ে রাখার জন্য একটা প্রয়াস তৈরি করা। এছাড়া আজ বিশ্বে যেভাবে দেখা যাচ্ছে যে তেলের খনি দখল করার জন্য, কবজা করার জন্য এক দেশ অপর দেশের সঙ্গে মারামারি করছে, আজ থেকে 30-40 বছর পর দেখা যাবে তেল নয়, পানীয় জলের জন্য প্রত্যেকে মারামারি করছে। তাই ইমিডিয়েট আমাদের প্রত্যেকে সজাগ হওয়া উচিত এবং প্রত্যেকের সিরিয়াস নিয়ে অন্তত প্রত্যেকের এলাকার প্রতিনিধি, যা জনপ্রতিনিধি থেকে আরম্ভ করে নেতা মন্ত্রীদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া, যেন আগামী দিনে হাম দো হামারা দো এই কন্ট্রোল বিল আনা যায়। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।